সবশেষ খবর অনুযায়ী নারায়ণগঞ্জের ৭ খুনের অন্যতম প্রধান আসামি নূর হোসেনকে ভারতের কারাগার থেকে বিএসএফ এর তত্ত্বাবধানে এনে বেনাপোল সীমান্ত ধরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং সবশেষ খবর অনুযায়ী বাংলাদেশের বিএসএফ এর সদস্য এবং বেনাপোল এলাকার পুলিশ কর্মকর্তারা তাকে নিয়ে রওনা হয়েছেন। ধারণা করা হচ্ছে তার বিচারিক এলাকা এবং ৭ খুনের সূতিকাগার সেই নারায়ণগঞ্জেই হয়তো তাকে ফিরিয়ে আনা হবে এবং প্রতি মুহূর্তে এই সংক্রান্ত খবর নিয়ে আমি ফারজানা রূপা আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ৭১ জার্নাল। আজকে জার্নালে আরো কথা বলবো। জানেন এরই মধ্যে বাবা মাকে হত্যার দায়ে কিশোরী শিশু বিতর্কিত যার বয়স সেই ঐশীর ফাঁসির দণ্ড দিয়েছে নিম্ন আদালত। উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছে ঐশীর আইনজীবীরা। এইসব খবর নিয়ে ৭১ জার্নালে আমাদের সাথে আরো যুক্ত আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং সাপ্তাহিকের সম্পাদক গোলাম মোর্তজা। সকলকেই স্বাগত জানাচ্ছি। সবার আগে চলে যেতে চাই বেনাপোলে। বেনাপোল থেকে সবশেষ খবরের অগ্রগতি জানাবেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু, যিনি আছেন ঘটনাস্থলে। 0 পয়েন্ট থেকে আমাদের জানাচ্ছিলেন সেখানকার অবস্থা। পাপ্পু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে কত দূর অগ্রগতি হলো এই পথ চলার? নূর হোসেনকে নিয়ে কি বাংলাদেশ পক্ষ রওনা করতে পেরেছে? রূপা এইমাত্র ডিবির মাইক্রোবাস নিয়ে গেছিল। ডিবির মাইক্রোবাসে নূর হোসেনকে না নিয়ে র্যাবের গাড়িতে নিচ্ছে। র্যাবের গাড়িতে রেল লাইনের ওপর দিয়ে পার করে ওকে বাগান দিয়ে নিয়ে চলে গেছে। এতক্ষণ 2 মিনিট হয়েছে পার হয়ে গেছে বর্ডার। রূপা, অর্থাৎ সেখানে ডিবি পুলিশের গাড়ি ছিল এবং র্যাবের গাড়িও ছিল এবং নূর হোসেনকে র্যাবের গাড়িতে তোলা হয়েছে বলে আপনি নিশ্চিত করছেন। র্যাবের কোন কর্মকর্তার পরিচয় জানতে পেরেছেন যাদের তত্ত্বাবধানে নূর হোসেনকে দিয়ে দেওয়া হলো? না রূপা, আসলে ওইভাবে কোনো পরিচয় করতে দেয়নি। এটা লাইনের ওপর দিয়ে বাগান সাইড দিয়ে নিয়ে চলে গেছে গণমাধ্যমে আবদার করে, চোখের আড়াল দিয়ে। আমরা ধরতে পারছি, আমি র্যাবের গাড়ি ছিলাম, কিন্তু র্যাবের গাড়িতে নিয়ে গেছে। আপনি যে রাস্তাটির কথা বলছেন, বিশেষভাবে উল্লেখ করছেন নামটি, এটি কি মূল রাস্তার বাইরের কোন সড়ক? এই সড়কটি কোন পথে গিয়ে মিলেছে? এটা হচ্ছে হাই রোড লাইনের এক্সপোর্ট সাইডে, মেন রোডের বাইরের রোড। অর্থাৎ আমার এই রোডের থেকে আপনার অল্প সময়, মানে 2 মিনিট 3 মিনিটের পথ। কেন প্রধান সড়ক বাদ দিয়ে এরকম একটি সড়ক দিয়ে নেওয়া হলো ধারণা করতে পারেন আপনি? হ্যাঁ, গণমাধ্যমের সামনে আনবে না বলে এই ধরনের কোন চিন্তা ভাবনা করছে করে লাইনের ওপর দিয়ে বাগান দিয়ে নিয়ে চলে গেছে। আমি 0 পয়েন্টের থেকে দেখতে পেয়েছি বলে আমি ধারণা করে ফেলেছি। পরে আমি মোটরসাইকেল যোগে যখন বাগান রোডে চলে গেছি, তখনই আমি দেখতে পাচ্ছি র্যাবের গাড়ি বাগান থেকে বেরিয়ে নিয়ে চলে যাচ্ছে। সাথে থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়ি ছিল। মুসলিম উদ্দিন পাপ্পু, এই পুরো প্রক্রিয়াটা আপনি কাছ থেকে দেখেছেন, আরেকবার যদি আমাদের জন্য বলেন যে কতক্ষণের এই প্রক্রিয়াটি ছিল, কেমন করে হস্তান্তর করা হলো নূর হোসেনকে? এটা আসলে হস্তান্তর ওইভাবে অন্ধকারে রাখছিল গাড়িটা। ডিবির মাইক্রো অন্ধকারে নিয়ে গেছিল ভারতের ভিতরে মাইক্রোবাসটা রাখার পরে ওখানে একটা প্রক্রিয়া চলছিল। তখন একটা যে কৌশল করলো যে গণমাধ্যমের সামনে না নিয়ে এসে এটা বাগানের ওপরে লাইনের ওপর দিয়ে একটা পোর্ট আছে যেটাকে এক্সপোর্ট পণ্য করা হয় যে রোড দিয়ে, ওই রোড দিয়ে নিয়ে চলে গেছে। সবাই গণমাধ্যমের নজর ছিল সামনে, এটা পিছন দিয়ে নিয়ে চলে গেছে। অনেক ধন্যবাদ মুসলিম উদ্দিন পাপ্পু আমাদের তথ্য জানানোর জন্য। আমি ঐশীর খবরে যাওয়ার প্রস্তুতি ছিল একটা, এবং আমাদের সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট সালমা আলী, মানবাধিকার কর্মী। কিন্তু এই বিষয়ে ছোট করে মন্তব্য নেওয়ার লোভ সামলাতে পারছি না, কারণ একেবারে ধারণার বাইরে ছিল যে প্রথম কথা র্যাবের গাড়িতে তোলা হবে। র্যাবের কর্মকর্তারা সেখানে আছেন, সেই খবরটি আমরা অনেক পরে জানতে পেরেছি, এবং সেই গাড়িতে বাগানের একটি পথ ধরে, যেটি বলছিলেন সহকর্মী, তাকে নিয়ে যাওয়া হয়েছে। শ্যামল দত্ত, কোনো ধারণা করতে পারেন? না, একটা জিনিস হচ্ছে মিডিয়াকে এড়ানোর একটা চেষ্টা থাকবে, এটা স্বাভাবিক। কারণ যে পরিমাণ মিডিয়া গিয়ে আপনি সন্ধ্যা থেকে, আমরা যখন খবর পাচ্ছিলাম প্রায় রাত 8টা সাড়ে 8টা থেকে, যে তাকে হস্তান্তরের প্রক্রিয়াটি চলছে, এমনকি ওই বারাসাতের কারাগার থেকে বেরোনোর পর থেকেই খবর আসতে শুরু করছে, একটু পরে পৌঁছাবে। কলকাতা থেকে আপনার বেনাপোল বর্ডার পর্যন্ত আসতে প্রায় 2 থেকে 2.5-3 ঘন্টার মতো সময় লাগে। আপনি জানেন সড়কটি অত ভালো না, তো সেই পথ ধরে সরু একটি রাস্তা, এবং সেখানে আসার পরে তারপর হস্তান্তরের প্রক্রিয়া আছে। তাকে যেহেতু বেআইনিভাবে অনুপ্রবেশের কারণে গ্রেফতার হয়েছিলেন, ফলে তাকে পুশব্যাক করা হবে বিএসএফ এর মাধ্যমে।
এটি কোনো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসছেন না। শ্যামল দত্ত, আপনার কি কোনো ধারণা আছে? আমার নিজের ব্যক্তিগত ধারণা নেই, এই পুশব্যাক প্রক্রিয়ায় কি গাড়ি ঢুকে নিয়ে আসতে পারে? সেটি হতে পারে, অনেক সময় হতে পারে। সেক্ষেত্রে বিএসএফ এবং আমাদের যে বর্ডার গার্ড তাদের মধ্যেই হস্তান্তরটি হয়। পুশব্যাকটি এমন না যে আমি বর্ডার লাইনে ধাক্কা মেরে ফেলে দিলাম, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে বিএসএফ এবং সমঝোতার মাধ্যমে হস্তান্তর হয় প্রক্রিয়া, এবং বেআইনিভাবে যারা অনুপ্রবেশ করে তাদেরকে এভাবেই হস্তান্তর করা হয়। এটা কোনো আইনি প্রক্রিয়ায় হস্তান্তর হয় না, দুদেশের সীমান্ত রক্ষীরা হস্তান্তর করেন। তো সেটি জেল কর্তৃপক্ষের কাছ থেকে এটি বিএসএফ এর কাছে এসছে, বিএসএফ এর কাছ থেকে পরে আমাদের বর্ডার গার্ডের কাছে হস্তান্তর হয়েছে, তারপরে এটি র্যাবের কাছে এসছে। আর বাইরে থেকে যে মিডিয়ার যে হাইপ তৈরি হয়েছে, যে পরিমাণ মিডিয়া ওখানে গিয়ে জড়ো হয়েছে, আমি দেখছিলাম 10টা 10:30 পর্যন্ত। তো সেই এটিকে এড়ানোর একটি চেষ্টা মনে হচ্ছিল হবে আর কি। আমরা ভাবছিলাম যে হয়তো অন্য কোনো পথে, কিন্তু র্যাবের গাড়িতে নিয়ে যাবে এটা অবশ্য অনেকেই পাবে না, যে কারণে ওই পর্যন্ত যেতেও পারে নাই। মিডিয়ার লোকজন ওই সীমানা পর্যন্ত যেতে পারেনি। গোলাম মুর্তজা, আমরা জানি যে এই 7 খুনের সঙ্গে র্যাবের একটি অংশ জড়িত। সেই র্যাবের গাড়িতেই নূর হোসেনকে তোলা হলো, ডিবির গাড়ি সেখানে ছিল, বিজিবির গাড়ি সেখানে ছিল, নারায়ণগঞ্জ পুলিশের একটি দল সেখানে গিয়েছে বলেও আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে এই আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নটি করার জন্য এইটা ঠিক পারফেক্ট সময় নয় বলে আমি মনে করছি। কারণ নূর হোসেন এখন আমাদের কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত একজন ব্যক্তি, বিশেষ করে 7 খুনের মতো এরকম একটি ঘটনার প্রেক্ষিতে। সুতরাং নূর হোসেনকে ভারত থেকে আনা হচ্ছে, ভারত ফেরত দিচ্ছে, আমরা গ্রহণ করছি। এখন ওই জায়গা থেকে সবচেয়ে মানে বেশি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে যেভাবে আনা যায়, নিশ্চয়ই আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা সেই বিষয়টি গুরুত্ব দিয়েছেন। এবং আপনি আশা করছেন র্যাবের কাছেই নূর হোসেন এই মুহূর্তে সবচেয়ে বেশি নিরাপদ? আমি তা আশা করছি না, আমি বলছি এটি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চয়ই তাদের নিজস্ব অ্যানালাইসিসে মনে করেছেন যে এই প্রক্রিয়াটি হয়তোবা এখনকার জন্য সবচেয়ে নিরাপদ, সেই কারণের কথা বলছি। আমি আপনার মতো করে ভাবতে চাচ্ছি। পরের খবরের আলোচনায় আসলে যেতে চাই। অ্যাডভোকেট সালমা আলী আছেন। আমরা নূর হোসেন প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা করব লম্বা সময় ধরে। আমরা ঐশী প্রসঙ্গটা সেরে আসতে চাই। অ্যাডভোকেট সালমা আলী মানবাধিকার কর্মী, বাড়িধারা স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হবার অপেক্ষায় আছেন। আমরা আলোচনাটা সালমা আলীকে দিয়েই শুরু করতে চাই। সালমা আলী, আমি নিজে আজকে গিয়েছিলাম আদালতে এবং যে আইনজীবী ঐশীর পক্ষে মামলাটি লড়েছে তাদের সাথে আমি কথা বলেছি এবং তারা বেশ আত্মবিশ্বাসী। ঐশীর বয়স সম্পর্কিত সনদপত্র তারা যা আদালতে দিয়েছে এবং যে দেহের গড়ন আমি দেখছিলাম, 15 বছর বয়সের যে কাজের মেয়ে এবং ঐশী মনে হচ্ছিল সমবয়সী, কিন্তু আদালত তার রায়ে পরিষ্কার করে বলেছে বয়স বিবেচনায় ঐশীকে শিশু বা কিশোরীর পর্যায়ে ফেলা যায়নি বলেই তারা এরকম একটি কঠোর রায় দিল। আমি আরো একটু বলে নিতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। খুব কম মানুষই এই রায়ের পক্ষে তাদের মতবাদ দিয়েছে। বেশিরভাগ মানুষ মনে করছে গোটা সমাজ ব্যবস্থায় এইরকম এক ঐশীর জন্ম দিয়েছে এবং তারপরে এরকম একটি রায় অনাকাঙ্ক্ষিত। আপনার মন্তব্য, প্রতিক্রিয়া এবং আইনি বিশ্লেষণ জানতে চাইব। আমি একেবারে ঠিক, আমিও একমত। এটার জন্য ঐশীর না, পুরা সমাজ, আমরা সবাই দায়ী। আচ্ছা, এখানে আমি যেহেতু জাজমেন্টটা আমরা এখনো হাতে পাইনি, আমি খুব বেশি কিছু বলতে পারবো না। তবে যেটুক আমি এই কিছুদিনের থেকে এবং আজকে যেটুক জেনেছি, সেখানে স্পেসিফিক বয়সটা কিন্তু আমাদেরও কথা, যে ঐশীর ফুপা যে কেসটা করেছে যে ছিল এবং যেখানে ঐশীর পক্ষের ঐশীর চাচা ছিলেন ঐশীর পক্ষে এবং আইনজীবীরা বলেছেন 17 বছর বয়স বলে সনদ। এখানে আমি যেখানে দেখা যাচ্ছে ওর মা বাবার বিয়ে হয়েছে 94 সালে এবং 17/8/96-তে ঐশীর জন্ম, এই সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট ছিল। সেখানে যে ডিএনএ টেস্ট করে যে বিষয়টা, সেখানে কিন্তু সেটাও কিন্তু সম্পূর্ণভাবে হয় নাই, যেটা আমরা ওই ঐশীর পক্ষের আইনজীবীর কাছ থেকে যেটুক জেনেছি, যে সেখানে কিন্তু যেমন আমার মনে হয় সেটা সম্পূর্ণ না। এই বিষয়টা যেমন আছে স্পেসিফিক, তারপরে এখন যে জাজমেন্টটা হয়েছে আমরা নিজেরাও কিন্তু এটাকে কোনোভাবে নিতে পারছি না, যদিও এটা একেবারে আদালতের এখতিয়ার, তারা দেখবেন। তবে আমরা যেটা দেখি বাংলাদেশে, আমরা কোনো অপরাধ, এই ধরনের মার্ডার কেসের প্রথমেই যেটা হলো যে মৃত্যুদণ্ড,
তারপরে হয়তো স্পেশাল কোনো কারণে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু ভারতে ঠিক উল্টোটা, ভারতে বেশিরভাগ সময় প্রথমেই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, খুব স্পেশাল কেসে যদি খুব খুব ভয়াবহ একটা অপরাধ করে মৃত্যু দেওয়া হয় তখন কিন্তু সেখানে মৃত্যুদণ্ড দিতে পারে। সালমালি, এটাকে একটি ভয়ঙ্কর অপরাধ আপনি মনে করেন না? কোনোভাবে না। বাবা মাকে খুন করলো একটা মেয়ে, সময় নিয়ে এক ধরনের ঠান্ডা মাথায় পরিকল্পনা করে। এটা আমি ঠান্ডা মাথায় যদি বলেন, আমি এটাকে মনে করি না। আমি জানি যে বাবা মাকে, যে কোনো একটা বড় অপরাধীও বাবা মাকে যদি মারতে যায় তখন কিন্তু তার হাত কাঁপে। সে নর্মাল ছিল না, সে ইয়াবা ব্যবহার করতো, সে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, সে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করেছে এবং এটার জন্য বাবা মা সবাই দায়ী দেয়। আমি মনে করি এই বয়সে একটা শিশুর, একটা মেয়ে, এবং তার বয়সটাকে যদি আমি 18ও ধরি তখন আমি মনে করি সে পূর্ণ সব দিকে তার কিন্তু আমি একেবারে একটা প্রাপ্তবয়স্ক হিসেবে মনে করি না। অতএব এই বিষয়টা কিন্তু হাইকোর্টে নিশ্চয়ই তাদের উকিলরা যাবে এবং এইগুলাটাকে এবং তার বয়সটাকে নিয়ে তাকে আরো প্রমাণ করার চেষ্টা করবে এই বিষয়টা। কিন্তু কিন্তু আমি 2-3টা বিষয় একটু দেখতে চাই। যেমন ধরেন 13 DLR এ চিফ জাস্টিস মোর্শেদ ছিলেন, উনার একটা ভালো জাজমেন্ট আছে যেখানে এই ইয়ুথ, যেমন একটা 27 বৎসরের একটা মানুষকে যে এই ধরনের অপরাধ করলে, এই ধরনের অপরাধের জন্য তাদের কিন্তু উনি যেটা রিকমেন্ডেশনের মতন দিয়েছিলেন সেখানে যে তাদের কিন্তু মানে অপরাধটা, শাস্তিটা কমানো উচিত এবং এই ধরনের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত না এই ধরনের। এবং ওইটাকে নিয়ে তারপরে কিন্তু জাস্টিস ইমান আলী সহ অনেকেই কিন্তু অনেক ভালো ভালো জাজমেন্ট আছে এইটাকে নিয়ে। অতএব আমি মনে করি হাইকোর্টে যে এই ধরনের সবকিছু আমি আরেকটু বলতে চাই, মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বলতে চাই, যদি হাইকোর্টে ঐশীর ফ্যামিলিরা, যদি পরিবার চায়, মহিলা আইনজীবী সমিতি তাদের আইনগত সহায়তা দিবে, তাদের আইনজীবী থেকে সহায়তা করবে, এইটুকু আমি আশ্বাস দিতে পারি। আপনি সালমা আলী থাকুন, আপনি আমাদের সাথে আমরা এই আলোচনাটা আমরা চালিয়ে যাব আর একটু। কিন্তু আপনি জানেন সালমা আলী যে আমরা নূর হোসেনকে নিয়ে একটি খবরের মধ্যে আছে এবং প্রতি মুহূর্তে সেই খবরের ডেভেলপমেন্ট যুক্ত হচ্ছে আমাদের সাথে, এবং আমরা আশা করছি আমাদের সাথে যে কোনো সময় বিজিবির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আজিজ সাহেব যুক্ত হবেন টেলিফোনে। মেজর জেনারেল, ধন্যবাদ শ্যামল দত্ত আমাকে সংশোধন করে দেবার জন্য। মেজর জেনারেল আজিজুর রহমান, আজিজ আহমেদ আমাদের সাথে যুক্ত হবেন। আজিজ আহমেদ, আমরা ধারণা করছি যে কোনো সময় তাকে টেলিফোনে পাবো। তার বাইরে আমি আজিজ আহমেদের কাছ থেকে যে আলোচনাটায় শ্যামল দত্ত এবং গোলাম মুর্তজা আসতে চাই, গণমাধ্যমে অনেক চাঞ্চল্যকর খবর প্রকাশ এবং ফলো আপের যেমন অনেক সুফল আমরা পাই, যেমন রাকিব হত্যাকাণ্ড, রাজন হত্যাকাণ্ডের আমরা দৃষ্টান্তমূলক রায় পেলাম। ঐশীর ক্ষেত্রে গণমাধ্যমে এই খবরের চাঞ্চল্য তৈরি করাটা একটা বিরূপ ফল বয়ে আনলো কিনা, যদি আমরা মনে করি যে এই রকম একটি রায় না হলে পরেই হয়তো ভালো হতো, ভিন্ন ধরনের দৃষ্টান্ত তৈরি করবার সুযোগ ছিল কিনা, আমরা সংযোগ স্থাপন করতে করতে আলোচনাটা শুরু করতে পারি। শ্যামল দত্ত, আমি বয়স 17 কি 18 কিনা এটা হচ্ছে টেকনিক্যাল বিষয়। আমি মনে করি না যে, প্রথমত কথা হচ্ছে ঐশী মানসিকভাবে সুস্থ ছিল কিনা। সে সুস্থ মানে আমরা খুন করার ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করি যে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। ঐশীর কিন্তু মাথাটা ঠান্ডা ছিল না এবং নিজের মা বাবাকে কোনো ঠান্ডা মাথার লোক খুন করতে পারে না, আর সেই বয়সী একটা মেয়ে। ফলে আমি মনে করি যে আদালতের রায়টি, দুঃখিত আপনাকে আমি থামাচ্ছি, আমরা এই আলোচনাটায় আসবো। আজিজ আহমেদের কাছ থেকে একটু শুনে নিব। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন মাননীয় মহাপরিচালক। 2-3টা ছোট ছোট বিষয় আপনার কাছে পরিষ্কার হতে চাই। বিশেষ কোনো ব্যবস্থাপনায় নূর হোসেনকে ঢাকায় বা নারায়ণগঞ্জে ফিরিয়ে আনা হবে কিনা, বিশেষ ব্যবস্থাপনা বলতে হেলিকপ্টার বা বিশেষ কোনো গাড়ি নিরাপত্তার জন্য আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন, এবং তাকে ফিরিয়ে আনতে কত সময় লাগবে বলে ধারণা করছেন? ধন্যবাদ। আসলে আজকে আমরা দুপুরে বিএসএফ থেকে জানতে পারি, বিএসএফ আমাদেরকে জানায় যে নূর হোসেনকে আজকে তারা হস্তান্তর করতে চাচ্ছে। তখন আমরা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এবং অন্যান্যদেরকে বিষয়টা অবহিত করি এবং সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নেই
তবে তারা হলো আমাদেরকে আনুমানিক যে একটা সময় দিয়েছিল যে সেটা সন্ধ্যার পরে হবে কোনো একটা সময়। তো যাই হোক, ওদের সেখানে পৌঁছতে আনুমানিক 10:30টার মতো লাগে। তারা পেট্রাপোলে এসে পৌঁছে, তার আগেই বিএসএফ এর অফিসার আসে, এসে আমাদের যে 26 বিজিবি যশোরে যে ব্যাটালিয়ন আছে তার টুয়াইসি মেজর লিয়াকতের সাথে তারা নোম্যান্স ল্যান্ডে দুজনে সাক্ষাৎ করে এবং তারা সেখানে বলে যে তারা মিডিয়াকে হলো অ্যাভয়েড করতে চাচ্ছে এবং সেই অনুযায়ী তারা একটা হলো স্থান নির্ধারণ করে যেখানে হলো মিডিয়া বা অন্য কেউ হয়তো যে প্রক্রিয়াটার সাথে সম্পৃক্ত হইতে না পারে। এবং সেটা হয়তো বাইনাও আপনারা জেনেছেন যে যেখানে হলো এক্সপোর্টের যে ইয়েটা আছে, কন্টেনার টার্মিনাল আছে, তার এই কোন এক জায়গাতে হলো যায় এবং রাত 11:35 বিএসএফ মেজর লিয়াকতের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে এবং ডকুমেন্ট সিগনেচার করে বিজিবি তাকে হলো নিয়ে বাংলাদেশে চলে আসে। আসার পরে র্যাব এবং পুলিশের একটা যৌথ টিম, আমি আবার বলছি র্যাব এবং পুলিশের একটা যৌথ টিম তাদের কাছে হস্তান্তর করে এবং তারা ঢাকার উদ্দেশ্যে তখন হলো আনুমানিক 40-এর দিকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে চলেছে। ঢাকার উদ্দেশ্যে, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে নয়? না, তারা নারায়ণগঞ্জ, আলটিমেট হলো তাদের হলো গন্তব্যস্থল, তারা নারায়ণগঞ্জ যাবে। জি, এটা কি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হস্তান্তর হলো নাকি পুশব্যাক বলতে পারি আমরা? এইটা ঠিক পুশব্যাক নয়, কারণ ওইখানে যখন তাকে যখন হলো কোর্টের থেকে যখন হলো তাকে এখানে একটা আদেশ দেওয়া হয়, সেই অনুযায়ী হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন ভাবে হলো এটার যোগাযোগ হচ্ছিল এবং তারই ধারাবাহিকতা হলো আজকে আমাদের কাছে নিয়ে আসে। আপনারা হয়তো একটা জিনিস জানেন কিনা যে সাধারণত যখন ল্যান্ড বর্ডার দিয়ে যখন হলো হস্তান্তর করে সেখানে প্রক্রিয়াটা কিন্তু যে বিএসএফ হলো বিজিবিকে আগে থেকে ইন্টিমেশন দেয় এবং বিজিবি যেহেতু আমরা হলো বর্ডারেই থাকি, আমরা হয়তো যে শর্ট যাতে হলো রিয়াকশনে বা শর্ট টাইমের মধ্যে যাতে রিসিভ করতে পারে সেজন্য আমাদের প্রস্তুতি মোটামুটি সবসময় থাকে। এই ধরনের কিন্তু আমরা প্রায় ইস্যুই রিসিভ করি, যেমন হলো যারা অবৈধভাবে যায় বা যে ধরেন জেলে বা অন্যান্য যাদেরকে পাঠায় এই প্রক্রিয়ার মাধ্যমেই আসে। একেও কিন্তু সেইভাবেই আমাদের কাছে যেটা আসে তারা এসে ফর্মালি হলো আমাদেরকে এইটা হলো ডকুমেন্টেশন মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করে এবং আমরা প্রতিটা ক্ষেত্রেই সাধারণত পুলিশের তাতে এটা হলো আমরা দিয়ে দেই, আমরা এখান থেকে কিন্তু ছেড়ে দিই না। নূর হোসেনের বিষয়টা একই ধরনের হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে এবং সর্বোপরি যে জিনিসটা হয়েছে যেটা বললাম 11:35 তারা আমাদের মেজর লিয়াকত রিসিভ করে নিয়েছে এবং পরবর্তীতে আমরা পুলিশ এবং র্যাবের একটা যৌথ টিমের কাছে। গোলাম মুর্তজার একটি প্রশ্ন আছে। আমরা গ্রহণ করলাম, বিএসএফ হস্তান্তর করলো, আমরা যখন হস্তান্তর করি বিএসএফ যখন গ্রহণ করে তখনকার প্রক্রিয়াটা কি হয় বা অনুপ চেটিয়ার ক্ষেত্রে আসলে কি ঘটেছে? অনুপ চেটিয়ার ক্ষেত্রে কি আমরা কিভাবে হস্তান্তর করেছি, আপনারা কিভাবে হস্তান্তর করেছেন? জি, ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই প্রক্রিয়াটা শুধু বিজিবি বিএসএফ এর মধ্যে হয় না, আমরা যখন মায়ানমারের থেকেও কাউকে রিসিভ করি একই প্রক্রিয়া। আমরা তাদেরকে আর্লি ইন্টিমেশন দেই যে আজকে আমরা কাউকে হস্তান্তর করব, তখন তারা হলো প্রস্তুতি নেওয়া হলো, তারা তাদের কনসার্ন যে সমস্ত অথরিটি আছে তাদের সাথে যোগাযোগ করে এবং সেই অনুমতি নিয়ে তারা হলো বর্ডারের কাছে একটা নির্ধারিত সময় থেকে অপেক্ষা করতে থাকে। যখন আমরা রিসিভ করি, যখন বিজিবি যখন রিসিভ করে আমরা হলো জিরো লাইন ক্রস করে যাই, কারণ আপনারা জানেন জিরো লাইনে বিজিবি ছাড়া অন্য কেউ যেতে পারে না। অনুপ চেটিয়াকে কি আপনারা একই প্রক্রিয়াতে হস্তান্তর করেছেন? আমার ধারণা মাননীয় মহাপরিচালক যেটি বলতে চাচ্ছেন সকল বন্দির ক্ষেত্রে একই প্রক্রিয়া তারা অনুসরণ করেন। সেটা আমরাও জানি যে সকল বন্দির ক্ষেত্রে একই প্রক্রিয়া, যাই হোক একই প্রক্রিয়া অনুসরণ করেন এবং আমার আরেকটু জানবার ইচ্ছা কি ধরনের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নূর হোসেনকে ঢাকায় বা নারায়ণগঞ্জ জানা হচ্ছে? এই ব্যাপারে পুলিশ র্যাব পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে তাকে নিরাপদে যাতে নারায়ণগঞ্জ নিয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের। শ্যামল দত্ত, গোলাম মুর্তজা এবং যারা আরো সাথে আছেন, বিরতির পর ফিরছি আলোচনায়।
ভারতের কারাগার থেকে নারায়ণগঞ্জের 7 খুনের আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনা হয়েছে। বাবা মাকে হত্যার দায়ে মেয়ে ঐশীর ফাঁসির রায়, সহযোগী রনির 2 বছরের কারাদণ্ড। দেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে খালেদা তারেক, দেশবাসীকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী। চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়ার কবর সরানোর ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা বিএনপির। টঙ্গীর পাশাপাশি প্রথমবারের মতো জেলায় জেলায় অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, শুরু হলো যশোরে। স্বাগত যারা দেখছেন 71 জার্নাল। আমরা আছি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার খবরে, এবং এরই মধ্যে নানান মহল থেকে নিশ্চিত হয়ে গেছে নূর হোসেন এখন ঢাকা বা নারায়ণগঞ্জের পথে বেনাপোল থেকে রওনা হয়েছেন। এবং আমাদের বিরতির আগেই বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ নিশ্চিত করেছেন পুলিশ এবং র্যাবের তত্ত্বাবধানে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাকে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশের পথ ধরে। আমাদের সাথে আছেন গোলাম মর্তুজা, শ্যামল দত্ত এবং আছেন অ্যাডভোকেট সালমা আলী। সালমা আলী, আপনার কাছে আরেকটু আমরা জানতে চাইব, আপনি বলছিলেন জাস্টিস ইমান আলীর রায়ের কথা এবং উল্লেখযোগ্য কয়েকটি রায়ের কথা, যেখানে হচ্ছে তরুণ অপরাধীদের আমি বলবো বা সমাজের দ্বারা যারা যে সকল অপরাধী হয়ে ওঠে ব্যক্তিরা, তাদের প্রতি উল্লেখযোগ্য রায়গুলোর প্রসঙ্গে এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি উচ্চ আদালতে ঐশীকে সহযোগিতা করবে বলেও আপনি জানিয়েছেন। উচ্চ আদালতে এই মামলা লড়ার প্রক্রিয়ায় ঐশীর পক্ষ থেকে তার পরিবার এরই মধ্যে আইনজীবীদের মাধ্যমে জানিয়েছে যে তারা মামলাটি লড়বে। উচ্চ আদালতের প্রক্রিয়াটি তো দীর্ঘমেয়াদী ব্যাপার, আমরা জানি বিশেষ বিশেষ মামলা ছাড়া এটা একটা দীর্ঘসূত্রিতা। ঐশীর জীবন আসলে কোন দিকে যাচ্ছে? না দেখেন, এখন এটা নিয়ে কথা আমরা তো দেখলাম যে এই মামলাটাকে বেশ কিন্তু তাড়াতাড়ি, আমরা অনেক মামলা আছে, অনেক সেন্সিটিভ মামলা আছে যেটা কিন্তু আসে নাই, কিন্তু বেশ এই 2 বছরের মাথায় কিন্তু জাজমেন্টটা দিয়ে দিল। এখন এই 2 সপ্তাহের ভিতরেই হাইকোর্টে যেতে হবে। আমি সেটা কি হবে ঐশীর এখন যে অবস্থা যেটা আছে, এর থেকে আমার মনে হয় কোন দিকে যাচ্ছে এটা বলা যায় না, তবে আমার কাছে মনে হচ্ছে আদালতে যেতে হবে এবং সেখানে আমরা ঐশীর ফ্যামিলিরা সব দিক, তার উকিল এবং আমাদেরকেও যদি করে সব দিক তুলনা করে প্রমাণ করতে হবে তার বয়সটা নিয়ে, যেভাবে সেটার প্রমাণ থেকে আরম্ভ করে অন্য বিষয়গুলো আছে। আমি একটা কথা বলতে চাই, যেখানে পৃথিবীর বিভিন্ন ডেভেলপমেন্ট যেই সব দেশের, সেখানে কিন্তু পিনাল রিফর্মের কথা যেখানে বলে, যেখানে কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু এখনো নেই, সেখানে এই ধরনের একটা সেন্সিটিভ বয়সটার কথা আমি যদি বলি, তার যে সমস্ত দিকে, তার পরিবেশ, তার ফ্যামিলির ভিতরে পরিবেশ, তার বাইরে তার ড্রাগ ইয়াবা থেকে ব্যবহার আরম্ভ করে তার মানসিক পরিস্থিতি কেমন ছিল, সেসব মিলিয়ে কিন্তু অনেক সাপোর্ট এবং ভালো ভালো জাজমেন্ট আছে। ঠিক এই প্রসঙ্গটাতে আসতে চাচ্ছিলাম, সাপোর্ট মানে পুনর্বাসন। আপনি দীর্ঘদিন ধরে পুনর্বাসন নিয়ে কাজ করেন। বাস্তবতা হচ্ছে মাদকাসক্ত এবং বাবা মাকে হত্যার সাথে ঐশী যুক্ত। সেই রকম একজন তরুণী যদি এই সমাজে ফিরে আসেন কারাগার থেকে, তার পুনর্বাসনের জন্য আসলে এই সমাজ প্রস্তুত কিনা? আমার প্রথম কথা হলো যে ও যখন এই যে ডেভেলপমেন্ট সেন্টার, এই ধরনের ভিকটিমদেরকে, আমি ওকে ভিকটিমই বলবো, কারণ ওর যেটুক আমরা জেনেছি, যেটুক ফ্যাক্ট ফাইন্ডিং দেখেছি, ও কিন্তু বিভিন্নভাবে যেভাবে তাকে কিন্তু প্রথমে কিন্তু ডেভেলপমেন্ট সেন্টারে দেওয়া হতেছিল, যেখানে তার প্রথম কথা তার এই ধরনের রিহ্যাবিলিটেশনের বিষয়টা, যেখানে তার মানসিক বিষয়, তার এই সমস্ত অভ্যাসগুলোর থেকে করা, সেই বিষয়গুলা, সেই শিশু বান্ধব, নারী বান্ধব একটা পরিবেশ দেওয়া, সেই বিষয়গুলো আমাদের দেশে কিন্তু ওই ধরনের কাউন্সিলরেরও কিন্তু অনেক অভাব। সেইটা দিবে বাইরে তো আমাদের বলবো এর পরিস্থিতি নিশ্চয়ই সেটা করা যাবে, কিন্তু আমার কথা এখন তো যেখানে আছে, আমি কেস নিয়ে বলতে চাই না, সেখানে এখন যে পরিস্থিতি সে আছে সেটাও কিন্তু একটা, সে জেলে আছে। জেলে আমাদের দেশে মিনিমাম স্ট্যান্ডার্ড কেয়ারের কথা যদি বলি, জেলে সেগুলো কিন্তু এখনো অন্যান্য দেশের থেকে অনেক
করুণ অনেক অবস্থা। ধন্যবাদ হ্যাঁ। সালমা আলী, ভেতরকার অনেক খবর এবং বিশ্লেষণ আমাদের জানানোর জন্য। নিশ্চয়ই আগামীতে আবার আপনার সাথে কথা বলার সুযোগ হবে। গোলাম মুর্তজা, নূর হোসেন প্রসঙ্গে আপনাকে থামিয়েছিলাম, আপনি অনেকটা নিশ্চিত হতে চাচ্ছিলেন যে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে নূর হোসেনকে আনা হচ্ছে এবং বিজেপি মহাপরিচালক সেই বিষয়ে নিশ্চিত আপনি করেছেন যে আমাদের। প্রশ্নটি করেছিলেন যে র্যাবের গাড়িতেই নিশ্চিত মনে করছে কিনা, বিষয়টি তা নয়। বিষয়টি রাষ্ট্রীয়ভাবে যেটা আপনি বললেন যে সর্বোচ্চ নিরাপত্তা যেভাবে নিশ্চিত করা যায় সেটি নিশ্চয়ই করা হচ্ছে। আর এখানে বিজিবি মহাপরিচালক যে কথাটি বলেছেন তিনি রিপিট করেছেন যে র্যাব এবং পুলিশের যৌথভাবে তাকে ঢাকায় আনা হচ্ছে, এটি একটি ব্যাপার। দেন এখন নূর হোসেন, আমি শুরুতে বলেছিলাম যে আমাদের কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত একজন ব্যক্তি, 7 মার্ডারের প্রধান আসামি, এবং প্রধান আসামি কি তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে র্যাবকে দিয়েই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, অর্থাৎ র্যাব এখানে সম্পৃক্ত। আমি এক লাইনে একটা খবরের আপডেট আপনাকে দিতে চাই, যেটি এইমাত্র সহকর্মীরা আমাকে জানালেন। আমাদের সহকর্মী পারভেজ রেজাকে র্যাবের এডিজি জিয়াউল আহসান তিনি নিশ্চিত করেছেন যে র্যাবের তত্ত্বাবধানে এই মুহূর্তে আছে নূর হোসেন এবং তাকে ঢাকা এনে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে, এটি খুবই ভালো ব্যাপার। নারায়ণগঞ্জের পুলিশ এর আগে এই মামলাটির আমি যতদূর খোঁজ খবর রেখেছি মোটামুটি ভাবে বাংলাদেশের যেরকম তদন্ত হয় সেই তুলনায় বেশ ভালো তদন্ত করেছে, এবং আমি একজন সংবাদকর্মী হিসেবে আশ্বস্ত। সেই হিসেবে পুলিশের কাছে দিলে পুলিশ এর নূর হোসেনের কাছ থেকে যা যা তথ্য বের করা সেই তথ্যগুলো বের করতে পারবে। এখানে আমি আমার আশঙ্কার কথা বলে রাখি, একটা আশঙ্কা করতে চাই যে পুলিশ বা র্যাব বা অন্য যে কোনো বাহিনী, ডিবি, নূর হোসেনকে নিয়ে যেন অস্ত্র উদ্ধারের অভিযানে না যায়। এই অস্ত্র উদ্ধারের অভিযানকে নিয়ে আমার ভেতরে এক ধরনের একটি শঙ্কা আছে, কারণ নূর হোসেন, জীবিত নূর হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নূর হোসেন কিভাবে, কাকে দিয়ে, কোন জায়গাতে কি পরিকল্পনা করলো, কাকে টাকা দিল, নূর হোসেনকে কারা ভারতে পালিয়ে যেতে সহায়তা করলো, নূর হোসেন কার তত্ত্বাবধানে কোথায় থাকলো, এই পুরো প্রক্রিয়াটি আমাদের জানা দরকার। এখন র্যাবের গুরুত্ব, এই পুরো প্রক্রিয়াটি জানা প্রসঙ্গে শুধু ছোট আরেকটি তথ্য আপনার সাথে যুক্ত করতে চাই। এরই মধ্যে আমরা জানি যে মামলার অভিযোগপত্র দেওয়া হয়ে গিয়েছে, চার্জশিট দেওয়া হয়ে গিয়েছে, ফলে সেখানে নূর হোসেনের নাম প্রধান আসামি হিসেবে যুক্ত আছে এবং যা যা তথ্য প্রমাণ তদন্তে এসেছে তা যুক্ত আছে। যদি অধিকতর তদন্তের অনুমতি না মিলে তাহলে আপনি যে বিষয়গুলো জানবার কথা বলছেন, আমি ধরেই নিচ্ছি যে নূর হোসেন আমাদের কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত এবং এই মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর। সুতরাং এই মামলাটির ক্ষেত্রে নূর হোসেনের কাছে যে তথ্য আছে সেই তথ্যটি আমরা এখন পর্যন্ত জানি না। নূর হোসেনের কাছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে, এখন পর্যন্ত আমরা যতদূর জেনেছি যে নূর হোসেন হচ্ছে এটির প্রধানতম ব্যক্তি। তো নূর হোসেনের কাছ থেকে তো তথ্য আমাকে জানতে হবে, রাষ্ট্রকে জানতে হবে, তদন্তকারী কর্মকর্তাদের জানতে হবে। সেক্ষেত্রে এই মামলাটি যদি সুষ্ঠু বিচার চাই, আমরা যারা অপরাধী তাদেরকেই যদি প্রকৃতভাবে শাস্তি নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই এই মামলাটির অধিকতর তদন্তের দাবি রাখে। এবং নূর হোসেনের কাছে যে তথ্য আছে যে সে কিভাবে পরিকল্পনা করেছে, সে কিভাবে পালিয়ে গেছে, সে কার শেল্টারে ছিল, সে নিজেই হত্যাকাণ্ডটি ঘটানোর ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে, নাকি তাকে দিয়ে, তাকে ব্যবহার করে কেউ এই হত্যাকাণ্ডটি ঘটানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে, এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। যদি সে বিষয়গুলো জানা না যায় তাহলে আমরা জানি না, সেক্ষেত্রে তো র্যাবের যে সমস্ত অভিযুক্ত কর্মকর্তারা কারাগারে আছেন তাদের সুষ্ঠু বিচারের জন্যও তো এই বিষয়টি জানা অত্যন্ত। এই দাবি তুলেছেন এরই মধ্যে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, তিনি আছেন আমাদের সাথে টেলিফোনে। অ্যাডভোকেট সাখাওয়াত, প্রথমে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো, কারণ দীর্ঘ একটি আইনি লড়াইয়ের মধ্যে আপনি আছেন এবং অবশেষে আপনাদের দাবি অনুযায়ী নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এই মুহূর্তে কি ধরনের তদন্তের আপডেট আপনারা চান? প্রথমে আমি এই যে নূর হোসেনকে, নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 7 হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে, এই জন্য আমি বাদীপক্ষের আইনজীবী হিসাবে সন্তোষ প্রকাশ করছি। সাথে সাথে যে কথাটি আমি বলতে চাই, কিছুক্ষণ আগে আমাদের বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তজা সাহেব যে কথাটি বললেন যে নূর হোসেন নারায়ণগঞ্জের এই হত্যা মামলার মূল পরিকল্পনাকারী, এবং এই হত্যাকাণ্ডটির কে আমি সাধারণত আইনজীবী হিসাবে যদি 4টি ভাগে ভাগ করি তাহলে 3টি ভাগ কিন্তু আমরা নিশ্চিন্ত ভাবে প্রমাণ করতে তদন্তকারী কর্তৃপক্ষ সক্ষম হয়েছে। কিন্তু একটি বিষয় এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গিয়েছে, সেটা হলো আমাদের এই যে সাংবাদিক সাহেব বললেন, সেটা হলো এই যে হত্যাকাণ্ডটা, এই হত্যাকাণ্ডটা যে র্যাব তো শুধু করে নাই, র্যাবের সাথে এই
নজরুল ইসলাম এবং এই চন্দন সরকারের সাথে কোনো বিরোধ ছিল না। র্যাবকে এখানে ভাড়া করা হয়েছে। এখন কথাটা হলো যে কারা ভাড়া করলো, সেই ভাড়ার প্রধান লোক হিসাবে হলো নূর হোসেন। তো এই নূর হোসেনের সাথে আরো কারা কারা জড়িত ছিল, কিভাবে র্যাবকে ভাড়া করলো এবং কত টাকার বিনিময়ে কিভাবে এই ঘটনাটা ঘটালো, সেই জিনিসটা এখন উদ্ঘাটন হওয়া দরকার ছিল। কিন্তু এই নূর হোসেনকে ফেরত আনার ক্ষেত্রে বড্ড দেরি হয়ে গিয়েছে। একটু আগে আপনি বলেছেন যে এই মামলার অভিযোগপত্র দায়ের করা হয়েছে এবং অভিযোগপত্রের বিরুদ্ধে কিন্তু এই মামলার যে বাদীনি নিহত প্যানেল মেয়র নজরুলের স্ত্রী ইতিপূর্বে যে অভিযোগপত্র, সেই অভিযোগপত্রের বিরুদ্ধে কিন্তু নারাজি দরখাস্ত দায়ের করেছিল। নিম্ন আদালত তার দরখাস্তটি নামঞ্জুর করেছে। পরবর্তীতে আমি নিজে এই বাদীনির পক্ষে দায়রা জজ আদালতে আমরা যে দরখাস্ত একটি রিভিশন মামলা করেছিলাম, সেই রিভিশন মামলাটিও কিন্তু গত 9 তারিখে খারিজ হয়ে গিয়েছে। এখন বিষয়টা হলো আমার সন্দেহ সেটা ঠিক হতে পারে, ব্যাঠিক হতে পারে। সেটা হলো যে এই যে তদন্তের যে বিষয়টা, সেই তদন্তের বিষয়টা এই মামলার ক্ষেত্রে অনেকক্ষণ তার বিষয়ে পিছিয়ে গিয়েছে। সেই বিষয়টা নিশ্চিত করেই তাকে ভারত থেকে এখন ফেরত আনা হলো। একটা বিষয় আপনারা ইতিপূর্বে জনাব সাখাওয়াত, আপনাকে থামিয়ে একটু জানতে চাই, আপনি যে অধিকতর তদন্তের দাবি 2টি নিম্ন আদালতে খারিজ হয়ে গিয়েছে, সেই দাবি নিয়ে উচ্চ আদালতে যাওয়ার নিশ্চয়ই সুযোগ আছে। আপনারা কি উচ্চ আদালতে যাবেন কিনা? হ্যাঁ, আমি এই বিষয়টা আসছি যে আমাদের এই মামলা যে জয়কারী আছেন নিহত নজরুলের স্ত্রী, সে ইতিপূর্বে আমাকে দায়িত্ব দিয়েছে এই মামলার যে 9 তারিখে যে নামঞ্জুর হয়েছে আমাদের আবেদন, সেই আবেদনের যে সহিমুড়ি নকল উঠানোর জন্য, এবং সে অলরেডি সিদ্ধান্ত নিয়েছে এবং আমরাও সিদ্ধান্ত নিয়েছি উচ্চ আদালতে যাবেন। আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা এখন পর্যন্ত নকল পাইনি। নকল পেলে আপনারা উচ্চ আদালতে যাবেন, পরিষ্কার সাখাওয়াত হোসেন। কিন্তু মামলার যে চার্জশিট দাখিল হয়েছে, সেই চার্জশিট আমার নিজেরও দেখবার সুযোগ হয়েছে। সেইখানে তো নূর হোসেন এরই মধ্যে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত হয়েছেন। তিনি কিভাবে মাসোহারা দিতেন, কোথা থেকে চাঁদা তুলতেন, কাদেরকে চাঁদা দিতেন, কোথায় কোথায় ঘোষণা দিয়েছিলেন যে তিনি এরকম একটি ঘটনা ঘটাতে যাচ্ছেন, সেরকম বিস্তারিত প্রমাণ এরই মধ্যে এসেছে। ফলে কেন আপনারা আরো নতুন করে তদন্তের কথা বলছেন? আমি আপনাকে একটি বিষয়, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি যে বিষয়টা আপনাকে বলতে চাই, এই যে নূর হোসেনকে ফেরত আনা হচ্ছে, আপনার এখানে তাকে ইনভেস্টিগেশন করা, পুলিশ রিমান্ডে নেওয়ার সুযোগ রয়েছে যদি সেটা সরকারের এবং রাষ্ট্রের সদিচ্ছার উপরে নির্ভর করে। আপনারা জানেন যে এই মামলায় যে প্রথমে যে সময় র্যাবের বিরুদ্ধে আমরা বিভিন্ন অভিযোগ করেছিলাম, ওই সময় কিন্তু মহামান্য উচ্চ আদালত, আমিও একজন রিটকারী হিসাবে আবেদন করার পরে উচ্চ আদালত যে নির্দেশনা অনুসারেই কিন্তু উচ্চ আদালত বলেছিল যে তাদেরকে তদন্তের আওতায় আনা হোক এবং ধরা হোক। আমাদের মনে আছে এবং আমরা এইবারও আশা করি জনাব সাখাওয়াত হোসেন, এই যে অধিকতর তদন্ত এবং গোলাম মোর্তজা যেটি বলছিলেন যে তথ্য জানা দরকার, নূর হোসেন এখন রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যে তথ্যগুলো শুধুমাত্র নূর হোসেনই জানে, নূর হোসেন কি করেছেন বা অন্য যারা জানে তাদেরকে আমরা চিনি না, আর কারা এর সঙ্গে সম্পৃক্ত, আরো বড় কেউ সম্পৃক্ত ছিল কিনা, আছে কিনা, অথবা আমরা যাদেরকে সন্দেহ করে বিভিন্ন সময় কথা বলেছি, লিখেছি, তারা হয়তো একেবারেই এই সন্দেহের বাইরে, একেবারেই নির্দোষ, সেটি জানার জন্য নূর হোসেনের তথ্য জানা দরকার। সাখাওয়াত হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আরো নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে, আপনার বিশ্লেষণ আমরা জানতে পারবো। শ্যামল দত্ত, অনেক লম্বা সময় আপনি বসে আছেন কথা না বলে, অনেকগুলো বিষয় এর মধ্যে আমাদের কাছে। নূর হোসেনটা একটু বলে নি। নূর হোসেনের ব্যাপারটা দুটো পার্ট আছে। একটা হচ্ছে তার এই অপরাধের সঙ্গে যুক্ত হওয়া, মানে এত বড় একটা ঘৃণ্য কাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া, এবং আরেকটা পার্ট হচ্ছে তার ভারতে পালিয়ে যাওয়া, ভারতে আশ্রয় নেওয়া, সেখানে যাওয়া, এই প্রক্রিয়ার সঙ্গে কারা সহযোগিতা করেছে, কে করেছে, এই তথ্যগুলো জানা দরকার। এবং সবচেয়ে বড় তথ্যটা জানা দরকার যে তার এই ষড়যন্ত্রের সাথে এই যে হত্যাকাণ্ডের প্ল্যানটা করলো, বা সে র্যাবের মতো একটা বাহিনীকে ব্যবহার করতে পারলো, তার এই প্রক্রিয়ার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, এই সমস্ত তথ্যগুলো জানা দরকার। আমি সরাসরি বলি যে কোনো ক্রস ফায়ারের ঘটনা যাতে
না ঘটে। এক, দ্বিতীয়ত আমি আপনি মনে কোনো করি শঙ্কা বোধ করছেন? শঙ্কা অবশ্যই বোধ করছে এই কারণে, কারণ এই ঘটনার মধ্যে র্যাবকে না নাই ভালো ছিল, কারণ র্যাব একটা পার্টি এখানে, যেহেতু র্যাবের বিরুদ্ধে অভিযোগ, র্যাবকে ব্যবহার করেছেন নূর হোসেন এর আগে, ফলে এই হস্তান্তর প্রক্রিয়ায় বা এই আনার প্রক্রিয়ায় র্যাবকে না জড়ালেই ভালো হতো। আমি মনে করি এটা সরাসরি মানুষের মধ্যে একটা অনেক প্রশ্ন থাকবে এই ব্যাপারটা নিয়ে। কালকে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকতে চাই যে কতক্ষণে এসে পৌঁছবে, বা আজকে ভোর রাতের দিকে এসে পৌঁছলে তখন জানা যাবে রাস্তায় যেন অতর্কিত রাস্তায় যাতে আক্রমণের শিকার না অতর্কিত হয়। আক্রমণ, এই জাতীয় জিনিসগুলো যেগুলো র্যাবের অনেকখানি অভিযানের সময় ঘটে থাকে, সেই জাতীয় কোনো কাণ্ড যাতে এখানে না হয়। আর র্যাব যেহেতু এখানে একটা পার্টি নূর হোসেনের সঙ্গে, নূর হোসেনের প্রক্রিয়ার মধ্যে র্যাবকে না আনলেই সবচেয়ে বেশি মানুষ ইয়ে থাকতো, আশ্বস্ত থাকতো। যাই হোক, যেটি হয়ে গেছে, আমরা আশা করতে চাই যে যথাসময়ে তাকে হস্তান্তর করা হবে এবং পুরো প্রক্রিয়াটি শুরু হবে। যেটি আইনজীবী বলেছেন, তাকে রিমান্ডে নেওয়াটা খুবই জরুরি এবং অধিকতর চার্জশিট দেওয়াটাও জরুরি, কারণ এখন তার কাছ থেকে যে তথ্যগুলো পাওয়া যাবে, এর আগে যে চার্জশিটটি দেওয়া হয়েছে সেখানে তার বক্তব্যটা ছিল না, তার থেকে কোনো তথ্যগুলো ছিল না সেখানে। ফলে তার থেকে পাওয়া তথ্যগুলো নিয়ে অধিকতর তদন্ত করে আরো কারা কারা জড়িত, কারণ অনেকগুলো নিরীহ মানুষ মারা গেছে এই হত্যাকাণ্ডে, যাদের সঙ্গে এই ঘটনার সঙ্গে কোনো শুধুমাত্র দেখে ফেলেছে এই অপরাধে চন্দন সরকারের মতো আইনজীবীকে জীবন দেওয়া হয়েছে, গাড়ির চালকদেরকে মেরে ফেলা হয়েছে। আরো কারা কারা হয়েছে আমরা ঠিক জানি না। এখানে যে এই প্রক্রিয়াটির মধ্যে আরো অনেক তদন্তের বিষয় আছে। আমি মনে করি যে এটা উচিত হবে। সরকারকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমত, যে আমরা গতকাল থেকেই খবর পাচ্ছিলাম যে অনুপ চেটিয়া যাচ্ছে, নূর হোসেন আসবে, এরকম একটা ডিল ভারতের সঙ্গে হয়তো হয়েছে, এবং তার প্রক্রিয়া একদিনের মধ্যে আমরা দেখতে পেলাম দ্রুত ভারত বিএসএফ, যেটি বলেন জেনারেল আজিজ বললেন যে বিএসএফই প্রথম খবর দিয়েছে তাদেরকে, তারা হস্তান্তর করতে চায়। ফলে ভারত সরকার যে তাকে হস্তান্তর করার জন্য আগ্রহী, সেটি একটি বড় ব্যাপার, এবং এই ক্ষেত্রে সরকারেরও আগ্রহ নিশ্চয় ছিল। ফলে এই প্রসেসের একটা শেষ হওয়াটা দরকার। এই প্রসেসটা নিয়ে আমরা আরেকটু কথা বলতেই চাই, বিশেষ করে দীর্ঘ সময় নারায়ণগঞ্জের ৭ খুন এবং এর সাথে আমরা একটা বিরতি নিয়ে ফিরি। গোলাম মুর্তজা, আপনারাও থাকুন সাথে। সাত খুনের আসামি নূর হোসেনকে এরই মধ্যে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ অংশে। ঢাকার পথে র্যাব এবং পুলিশ তত্ত্বাবধানে তার যাত্রা শুরু হয়েছে এবং নারায়ণগঞ্জ পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে আমাদের নিশ্চিত করেছেন র্যাবের এডিজি জিয়াউল হাসান, কর্নেল জিয়াউল হাসান। সহকর্মী পারভেজ রেজার মাধ্যমে সেই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি দৈনিক জনকণ্ঠ আমাদের পিছনে, এবং ঐশীর ফাঁসির খবর নিয়ে কথা বলেছি। নূর হোসেনকে ফেরত দিল ভারত, সেই খবরও আছে। বিরতির আগে গোলাম মুর্তজা আপনাকে থামিয়েছিলাম নূর হোসেন সম্পর্কে, যে নারায়ণগঞ্জ ঢাকার পাশের ছোট্ট একটি এলাকা, এবং এই এলাকাটি একই সঙ্গে ব্যবসা এবং বাণিজ্যিক এলাকা এবং একই সঙ্গে সন্ত্রাসের জনপদ। এই নারায়ণগঞ্জ এলাকাতে সংবাদ মাধ্যমে আমাদের কাছে গুরুত্ব পায়নি, বিভিন্ন সময়ে দুই একটি গুরুত্ব পেয়েছে। এর বাইরে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে, অনেক রকমের অপকর্ম ঘটেছে। যেহেতু নূর হোসেনরা দীর্ঘ বছর ওই অঞ্চলে এক ধরনের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, সেই কারণে এই নূর হোসেনদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনো ব্যবহার করে, কখনো তাদের নিজেদের বাহিনীকে ব্যবহার করে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, গডফাদারদের পৃষ্ঠপোষকতায় আরো অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে। এই নূর হোসেন শুধুমাত্র 7 মার্ডারের এই যে মামলা, এই মামলাটির জন্যই গুরুত্বপূর্ণ নয়, এর জন্য তো গুরুত্বপূর্ণই পুরো নারায়ণগঞ্জের অবস্থায়। যদি আমরা নারায়ণগঞ্জের অবস্থার যদি একটা পরিবর্তন করতে চাই, অন্যান্য হত্যাকাণ্ডগুলো বিষয়ে যদি আমরা বিচার তো বটেই, যদি তথ্য জানতে চাই, তার জন্যও নূর হোসেনের জীবিত থাকা, নূর হোসেনের রিমান্ডে নেয়া, নূর হোসেনের জিজ্ঞাসাবাদ করে তথ্য জানাটা অত্যন্ত জরুরি। আমি শুধু আপনার সাথে যোগ করতে চাই গোলাম মুর্তজা, এটা যোগ না করলে হচ্ছে একভাবে নিজের কাছে যে তথ্য আছে। মোহাম্মদ আলী নামে একজন আছে, যে কয়জন আসামি ধরা পড়েছে আদালত কারাগারে আছে, তাদের মধ্যে একজন, যিনি নিজেকে পরিচয় দিয়েছেন নূর হোসেনের প্রথম সারির যে 3 জন সহযোগী আছে তাদের একজন, এবং তার যে 164 ধারার জবানবন্দি, আমি সকলের এটি পড়া উচিত। এটি একটি প্রামাণ্য বাংলাদেশের মানুষের জন্য, যেখানে হচ্ছে মোহাম্মদ আলী বলছে যে নূর হোসেন প্রতি মাসে 50-60 লাখ টাকা চাঁদা দিত, এবং সেই চাঁদা সে কাকে দিত? র্যাব,
পুলিশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে। যখন সেখানে রাজনৈতিক সমাবেশ হতো, নূর হোসেনের তত্ত্বাবধানে 50 থেকে 60টি বাস ট্রাক সেখানে মানুষ সরবরাহ করত। ফলে নূর হোসেন যে দাপট তার সহকারী হিসেবে মোহাম্মদ আলী দেখেছে, তার 164 ধারার জবানবন্দিতে সে সেটি বর্ণনা করেছে। ফলে তার গুরুত্ব আসলে অনেক রকম। এবং আপনি যে কথা বলছেন যে আমরা কিন্তু নূর হোসেনকে এখন সামনে দেখছি, নূর হোসেনের চেয়ে অনেক বড় নূর হোসেন, আমি নিশ্চিত করে বলছি নূর হোসেনের চেয়ে অনেক বড় নূর হোসেন পেছনে রয়ে গেছে। সেই নূর হোসেনদের আমরা ধরতে পারবো কিনা জানি না, সেই নূর হোসেনদের আমরা বিচারের আওতায় আনতে পারবো কিনা আমরা জানি না, কিন্তু আমাদের অন্তত জানা দরকার, দেশের মানুষ অন্তত জানুক যে এই নূর হোসেনদেরকে কারা তৈরি করেছে, কারা কিভাবে এই নূর হোসেনদেরকে ব্যবহার করেছে। নূর হোসেন যেরকম র্যাবকে ব্যবহার করেছে, নূর হোসেনরাও অন্যদের দ্বারা বা অন্যের দ্বারা ব্যবহৃত হয়েছে, ব্যবহৃত হয়েই নূর হোসেন আজকে দানব হয়ে এসেছে। সেই জায়গাটিতে আমি দেখছি নূর হোসেনের জীবন এখন সবচেয়ে বেশি শঙ্কায়। এই শঙ্কাটি প্রকাশ করছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কোনো অনাস্থা নিয়ে নয়, আস্থা নিয়েই বলছি। এইখানে আরেকটি কথা বলতে চাই যে র্যাব বলতে আমি সমগ্র র্যাবকে বোঝাচ্ছি না, কিন্তু এই ঘটনাটির সঙ্গে যেহেতু র্যাবের একটি অংশ সম্পৃক্ত, এই কারণে র্যাবের ভাবমূর্তি অনেকখানি ক্ষুণ্ণ হয়েছে এই ঘটনাটি দিয়ে। এখন আমি মনে করি যে র্যাবের নিজেরও দায়িত্ব আছে যে তাদের কয়েকজনের জন্য যাতে তাদের সেই ক্ষুণ্ণ হওয়া ভাবমূর্তি যাতে তারা পুনরুদ্ধার করতে পারে। একটু অ্যাড করা দরকার যে প্রথমত কথা হচ্ছে এটি এমন একটি চাঞ্চল্যকর ঘটনা যেটি বাংলাদেশের ইতিহাসে কখনো আর ঘটেনি। এরকম ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে এইভাবে হত্যাকাণ্ড আমরা অনেকগুলো হোসেন বলছিলেন ভাড়াটে হিসেবে ব্যবহার অতীতে হয় না একেবারে তা না, অনেকগুলো অভিযোগ আছে যে এরকম লাগিয়ে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ক্রস ফায়ার করিয়েছে, এরকম অভিযোগ কিছু কিছু আছে। কিন্তু এরকম একটি ঘটনার পরে আমি অবশ্যই ধন্যবাদ দিব যে আমরা সেনাবাহিনীর সিটিং অফিসারকে অ্যারেস্ট হতে দেখেছি এবং সরকার খুব সিরিয়াসলি বিষয়টা নিয়েছে, এটা অবশ্যই। কিন্তু একই সঙ্গে নূর হোসেনের পার্টটা কত এফিসিয়েন্টলি এখন সরকার আমরা তার কাছ থেকে এই তথ্যগুলো বের করে এটি আমরা এখন দেখতে চাই। কারণ এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এবং একই সঙ্গে আমি এটাও বলতে চাই র্যাবের অনেক 1000 ভালো কাজ আছে, কিন্তু এই একটি ঘটনা র্যাবকে কলঙ্কিত করেছে। র্যাবেরই দায়িত্ব এখন এই জিনিসটা সুষ্ঠু ইয়েতে সহযোগিতা করা, না হলে কিন্তু প্রশ্নটা থেকেই যাবে। এবং আমরা মনে করি র্যাবের মধ্যে আরো যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এই ঘটনার সঙ্গে, সেই সম্পৃক্ততার সঙ্গে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা হওয়া উচিত। না হলে কিন্তু আপনি পুরো বাহিনীটাকে আপনি দেখবেন র্যাবের এই নারায়ণগঞ্জের ঘটনার পর র্যাব কিন্তু নিয়মান হয়ে গেছে এবং র্যাবের যে জাজ্জল্যমান অ্যাক্টিভিটি আমরা দেখতাম সেগুলো অনেকটা মিশে গেছে, মানে প্রশ্নের মুখে পড়েছে। এবং সেই র্যাবকে এখন উদ্ধারের জন্য আমাদের পুলিশ কমিশনার ব্যানার্জি সাহেবকে যেতে হলো এখন। যাই হোক, কিন্তু র্যাবকে প্রশ্নবিদ্ধ করাটা আমাদের কারো কাম্য না। আমরা চাই যে র্যাব তার সগৌরবে কাজকর্ম চলা, কিন্তু এই ধরনের কিছু কিছু মানুষের যারা র্যাবকে ভাড়াটে বাহিনী হিসেবে ব্যবহার করতে পেরেছে, র্যাবকেও কিন্তু এটা ভাবতে হবে যে তাদের মধ্যে কোথাও দুর্বলতাটি আছে, তাদের মধ্যে সমস্যাটি আছে কোথাও না কোথাও। এবং এখানে এটাকে কাটিয়ে উঠতে হবে র্যাবকেই। র্যাব তার আগের গৌরবে আমরা অনেকবার করেছি শ্যামল দত্ত, বাহিনীটি পুনর্গঠন নিয়েও আমরা কথা বলেছিলাম। আরেকটু কথা যেটা বলতে চাই, যেটা শ্যামলদা খুব পরিষ্কার করে বললেন এবং আপনিও বলেছেন, আমরাও বলছি যে এই 7 খুনের ঘটনাটি ঘটে যাওয়ার পরে একটি রাজনৈতিক সরকারের যে রাজনৈতিক আচরণ, সেই জায়গাটিতে আমরা দেখেছি যে মোটামুটি একটা কঠোর ভূমিকা তারা নিয়েছে। একটি দুটি ব্যতিক্রম আছে, সেই আলোচনাটা এখন যাচ্ছি না আমি, সেটি নূর হোসেনের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে হয়তো সেটা বের হয়ে আসবে। তো এই যে এক ধরনের কঠোর অবস্থান, সেটিও এখন সরকারের, এই যে আমরা প্রশংসা করছি, সরকারের খুব কম ক্ষেত্রেই আমরা প্রশংসা করি, এই জায়গাটিতে আমরা প্রশংসা করছি, সেই প্রশংসাটি আমরা করে যেতে চাই এই ক্ষেত্রে অন্তত। সেটি নির্ভর করবে এখন নূর হোসেনের বিষয়টি কত যোগ্যতার সঙ্গে, কত পরিপক্কতার সঙ্গে সরকার রাজনৈতিক সিদ্ধান্তটি কত সুন্দর করে আসে, কত বোল্ডলি আসে, কত সাহসী আসে। আমরা বিশ্বাস রাখতে চাই যে সরকার এই জায়গাটিতে এই কাজটি করবেন। যদি না করেন, যদি এখানে কোনো প্রশ্ন তৈরি হয়, তাহলে কিন্তু এই যে যাবৎকালের যে সরকারের যে আমরা প্রশংসার কথা বলছি, র্যাবের সিটিং কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে, সামরিক বাহিনীর অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, এই কোনো প্রশংসা কিন্তু থাকবে না। 8-10টি ঘটনার মতো যেরকম একটি প্রশ্নবিদ্ধ ব্যাপার হয়ে থাকে, সমালোচনার ব্যাপার হয়ে থাকে, এটিও সেটি হয়ে থাকবে। আমি হাইপোথেটিক্যাল আলোচনা করতে চাই না যে হয়ে থাকবে, করতে চাই না আমরা, করতে চাই না। এখানে একটু বলি যে এই জায়গাতে অনেকগুলো প্রশ্নের উদ্যোগ হয়েছে। সেটি হচ্ছে যে একটা রাষ্ট্রীয় বাহিনী কিভাবে টাকার কাছে ব্যবহৃত হয়, এক। দ্বিতীয়ত, এই বাহিনীটির মধ্যে নানা রকমের মিশ্র সেনাবাহিনী,
নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার ইত্যাদি নানা রকমের লোকজনের সংমিশ্রণ, এবং সেখানে এক একজনের ওরিয়েন্টেশন এক এক রকম। তারা এসে একটা হঠাৎ করে মাঠে এসে ছেড়ে দিলেন সবগুলোকে নিয়ে, মনে হয় যেন সবকিছু দিয়ে গুলিয়ে একটা জিনিস তৈরি করে দিলেন মাঠে ছেড়ে। কিন্তু এটি কখনো একটা মানে আপনি একটা আধুনিক এলিট ফোর্স গড়তে চান, এবং এই প্রশ্নগুলো আমি আশা করছি যে আদালতের পর্যবেক্ষণও থাকবে। কারণ এই যে নূর হোসেন একজন লোক, যে আপনি বললেন 50-60 লাখ টাকা চাঁদা দিত, তার মধ্যে র্যাব চাঁদা নিত, এটি তো র্যাবের নিজস্ব ইন্টেলিজেন্স থাকার কথা, র্যাবের নিজস্ব তথ্যের মধ্যে এগুলো থাকার কথা। আরো কোন নূর হোসেন আছে কিনা সমাজে এই মুহূর্তে, আরো কোন নূর হোসেন আছে কিনা সেটি তো আমরা এখনো গডফাদাররা এখনো তো সামনে আনা দরকার। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি এই আলোচনায়, অত্যন্ত স্পর্শকাতর আলোচনা। তবে আপনাদের মতো আমিও বলতে চাই যে অনুপ চেটিয়ার মতো বন্দীকে দিয়ে নূর হোসেনকে ফিরিয়ে আনা নিশ্চয়ই অনেক সাধু ইচ্ছার। অবশ্যই সরকারের সিরিয়াসনেসটা আমরা দেখতে পাচ্ছি, এমনকি সেনাবাহিনীর গ্রেপ্তার থেকে শুরু করে নূর হোসেনকে ফেরত আনার পুরো প্রক্রিয়ার মধ্যে সরকারের একটা গুড জেস্টার আমরা দেখতে পাচ্ছি, এবং এই শুভ উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি যে এর পরের প্রক্রিয়াটাও অত্যন্ত সফলভাবে সামনের দিকে যাবে, এমন কোন প্রক্রিয়া যাতে না হয় যে কাউকে বাঁচানোর জন্য এখানে চেষ্টা করা হচ্ছে, সেই জিনিসটা যাতে কোনো মানুষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনার ক্ষেত্রে একটু দেরি হয়েছে, সেটা ঠিক আছে, নানা কারণে দেরি হতে পারে, কিন্তু ফিরিয়ে এনেছে এটি অবশ্যই আমরা প্রশংসা করব, এবং পরবর্তী কার্যক্রমগুলোতে যাতে আমরা প্রশংসা করতে পারি, যাতে আমরা বলতে পারি যে না সত্যি সত্যি আইন যে কথা বলি যে আইন তার স্বাভাবিক গতিতে চলেছে, আমরা সেটা একটা দৃষ্টান্ত দেখতে চাই। আমরা বিরতি নিয়ে ফিরছি, নিশ্চয়ই থাকবেন আপনারা আমাদের সাথে এই আলোচনায়। আছেন শ্যামল দত্ত, আছেন গোলাম মুর্তজা, এবং সাথে আছে অনেক খবর। নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, আছে ঢাকার পথে র্যাব এবং পুলিশের তত্ত্বাবধানে। শ্যামল দত্ত, গোলাম মুর্তজা, কয়েকটা পত্রিকা দেখেন, এই যুগান্তর, ঐশীর ফাঁসির আদেশ, এটি আজকে প্রধান শিরোনাম। মার রান্না করা ইলিশ খেতে ইচ্ছা করে, ঐশীর ছোট ভাইয়ের বক্তব্য। নির্মম এই হত্যাকাণ্ডের পর ওহি একদম দৃশ্যপটে নেই, তাকে নিয়ে যুগান্তরের এই প্রতিবেদন। পুত্রবধূকে মানুষ পোড়াতে নিষেধ করবেন বগুড়াবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, 7 বছর পর তিনি বগুড়ায় জনসভা করেছেন, এবং আমি ধারণা করি নিচের দিকে বা পত্রিকাটির পরবর্তী সংস্করণে নিশ্চয়ই নূর হোসেনের দেশে ফিরিয়ে আনার খবর আছে। পরের পত্রিকা, নূর হোসেনকে ফেরত, সেই 7 খুনে যেভাবে আলোচিত নূর হোসেন, আমরা সেই প্রক্রিয়াগুলো নিয়ে এতক্ষণ কথা বলেছি। বাংলাদেশ প্রতিদিনও সেটি শিরোনাম করেছে, এবং এরপরে নিচে মা বাবা খুনে ঐশীর ফাঁসি এবং সেদিন যা হয়েছিল সেই বর্ণনা, পাশেই প্রধানমন্ত্রীর বগুড়ার জনসভার খবর চেপেছে বাংলাদেশ প্রতিদিন। সাথে ছোট করে একটি খবর, ভারতে সিবিআই হেফাজতে অনুপ চেটিয়া, সেই খবর আছে বাংলাদেশ প্রতিদিনে। সেলিনা হোসেনের একটি মন্তব্য প্রতিবেদন দেখতে পাচ্ছি, খুনিদের দ্রুত বিচার প্রয়োজন, ধারণা করি ব্লগার, লেখক এবং প্রকাশকদের যে হত্যাকাণ্ড সেই প্রসঙ্গেই তার এই মন্তব্য ছাপা হয়েছে। আমরা একদম শেষ পর্যায়ে আছি আলোচনার। শ্যামল দত্ত, নূর হোসেন প্রসঙ্গেই যদি আমরা কথা বলতে চাই, নারায়ণগঞ্জ যেটি গোলাম মুর্তজা বলবার চেষ্টা করেছেন, একভাবে দীর্ঘ সময় সন্ত্রাসের জনপদ ছিল। আমরা সেখানে জানি যে কিশোর ত্বকী হত্যাকাণ্ড, যেটি এখন পর্যন্ত আরেকটি অধ্যায়, যেটি অপ্রকাশিত একটি অধ্যায়, এবং যেটির জন্য মানে এত মানুষ বিচার চাইছে, তারপরও বিচারের পথ খুলছে না, আমরা দেখতে পাচ্ছি না। আমরা আশা করব যে সরকার অনেকগুলো বিচার করছে, ঐশীর বিচার হয়েছে, রাজনের বিচার হয়েছে, রাকিবের বিচার হয়েছে, এবং সেইভাবে ত্বকিরও একটা অন্তত এটা একটা সুরাহা হওয়া দরকার। নাহলে আমরা কিন্তু লজ্জায় থাকছি যে একটা এত তদন্তকারী বাহিনী আছে, কেন এই সমস্যাটা কোনো সুরাহা করতে পারছে না। মানুষ অনেক উদাহরণ দেয় এগুলো, যে আমরা এখনো সেই আমাদের 2 সাংবাদিক সাগররুনি হত্যার বিচারটি করতে পারলাম না, এতদিন হয়ে গেল। ফলে এগুলো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা লজ্জার বিষয়, এবং তারা এর কোনো কুল কিনারা করতে পারছে না। আরো অনেকগুলো ঘটনা, ব্লগারদের অনেক ঘটনা কোনো কুল কিনারা নাই, কারা করেছে ইত্যাদি। ফলে এই জায়গাতে আমি মনে করি যে নারায়ণগঞ্জে এই জায়গায় আরো কত মানুষ খুন হয়েছে। আমার কথা হচ্ছে যে এই একটি ঘটনায় কি র্যাব করেছিল শুধুমাত্র, না আরো ঘটনা ছিল। যারা এই ঘটনা, আমি ভাবতেও পারছি না যে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকাশ্যে দিনের বেলায় ইনজেকশন দিয়ে একজনকে অচেতন করছে, কাউকে মেরে ফেলছে, তারপরে এই কাণ্ডগুলো করছে, এটা কি করে সম্ভব? ফলে সেই বাহিনীর আমার মনে হয় ওই ইউনিটে যারা ছিল তাদের আরো তদন্ত হওয়া দরকার, এরা আরো অন্য কোনো ঘটনা করেছিল কিনা, নাকি এটি একমাত্র ঘটনা ছিল।
আমি নিশ্চিত বিভাগীয় তদন্ত নিশ্চয়ই হয়েছে, সেটি আমরা এখনো পর্যন্ত সেই তথ্যগুলো জানি না যে আমাদের এই তথ্যগুলো আমাদের জানা দরকার, যেটা বারবার করে বলছি যে ধরেন নারায়ণগঞ্জে আপনি যে ত্বকী হত্যাকাণ্ডের কথা বলেন, ত্বকী হত্যাকাণ্ডের জায়গাটি কিন্তু র্যাবের প্রশংসা ছিল এই জায়গাটিতে যে বহু আলোচিত টর্চার সেল, সেটি কিন্তু র্যাব আবিষ্কার করেছিল। ওই টর্চার সেলে কারা, নারায়ণগঞ্জে র্যাবের অনেক প্রশংসার ঘটনা আছে, কারা কখন কিভাবে ত্বকীকে হত্যা করেছিল, ধরে নিয়ে গেছিল, কোন গাড়িতে কয়টার সময় কোন ড্রাইভারের উপস্থিতিতে, কার ভাতিজার উপস্থিতিতে ত্বকীর লাশ নিয়ে যাওয়া হয়েছিল, এই সব কিন্তু র্যাব উদ্ঘাটন করেছিল। র্যাব কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছিল যে চার্জশিট প্রস্তুত করা হয়েছে, দেয়া হবে, সেই জায়গা থেকে চার্জশিট আটকে গেছে। এটি হচ্ছে ত্বকী হত্যাকাণ্ডের মামলার সবচেয়ে দুর্ভাগ্যজনক দিক এখন পর্যন্ত। 2 জন আসামি 164 জবানবন্দি দিয়েছিল, তাদের একজন এখনো কারাগারে, একজন জামিন নিয়ে পালিয়ে গেছে, সেই জায়গাটিতে আছে। আর নূর হোসেনের কথা যেটি বলছেন, যে নূর হোসেনকে কেন্দ্র করে আমি আবারও সেই পুরনো কথাটি আমরা একদম শেষ পর্যায়ে, যে নূর হোসেনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে একটি সুষ্ঠু অবস্থা, শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। কারণ নূর হোসেন নারায়ণগঞ্জের একেবারে প্রতিটি ঘটনা জানে, প্রতিটি ঘটনা কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, কারা ঘটায়, কিভাবে ঘটায়, সবকিছু জানে। রাষ্ট্র যদি আন্তরিক হয়, আমাদের সরকার যদি আন্তরিক হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সত্যি সত্যি একটা পরিবেশ ফিরিয়ে আনতে চায় এবং অপরাধীদের বিচারের ব্যবস্থা করতে চায়, তাহলে নূর হোসেনের স্বীকারোক্তির মধ্য দিয়ে বা নূর হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নিতে পারে। এখন কি করে সেটা আগামী দিন আমরা দেখব। আগামী দিনে নিশ্চয়ই কোনো শুভ খবরের অপেক্ষা আমরা করব, বিশেষ করে নারায়ণগঞ্জের পুলিশের উপর আস্থা রাখতে চাই। আন্তরিকতাটা দেখছি, তারা যে কাজগুলো করেছে আমরা বললাম, এবং সর্বশেষ নূর হোসেনকে ফেরত তার একটি বড় উদাহরণ। এখন বাকি প্রক্রিয়াটাও যাতে সুষ্ঠুভাবে হয় সেই প্রত্যাশা করছি আমরা। নারায়ণগঞ্জে কাজের অভিজ্ঞতা, সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা নারায়ণগঞ্জ পুলিশের প্রতি বিশেষভাবে বিশেষ আস্থা রাখতে উৎসাহ যোগায়। আমরা আশা করি আগামী দিনে সেই ধারাবাহিকতা বজায় থাকবে। থাকবেন ৭১-এ, থাকবেন ৭১ জার্নালে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চালের আমদানি শুল্ক আরো বাড়ানোর প্রস্তাব খাদ্য মন্ত্রণালয়ের। এমন সিদ্ধান্তে দেশের চালের বাজার স্থিতিশীল থাকবে মত কৃষিবিদদের। বেগম জিয়া ও তার ছেলে বিদেশে বসে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছেন বগুড়ার প্রধানমন্ত্রী। দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান। 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে রাতেই ফেরত আনা হচ্ছে। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বেনাপোল যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল। 6 মাসে নামে বেনামে 20 বুদ্ধিজীবীকে হত্যার হুমকি, এখনো চিহ্নিত হয়নি কোনো হুমকিদাতা। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। স্ত্রী সহ পুলিশ কর্মকর্তা হত্যার দায়ে মেয়ে ঐশীর মৃত্যুদণ্ডাদেশ। এক বন্ধু খালাস ও অপরজনের 2 বছরের কারাদণ্ড। এবং ময়মনসিংহে 3য় শ্রেণীর ছাত্রীকে জবাই করে হত্যা, বিচার দাবি এলাকাবাসীর। দিনাজপুরে অপহরণের একদিন পর শিশুর লাশ উদ্ধার, আসামির বাড়িতে ভাঙচুর, আগুন। রাতে ফিরিয়ে আনা হচ্ছে নূর হোসেনকে। খালেদা তারেক জীবনভর খুনি হিসেবে পরিচিত হবেন বগুড়ায় প্রধানমন্ত্রী। বাবা মা হত্যায় ঐশীর ফাঁসির আদেশ। পৌর নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতেই সারা দেশে ধরপাকড়, অভিযোগ বিএনপির। জয়ের কাছাকাছি সূচি, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে রাজি সামরিক জান্তা। বেনাপুর সীমান্তে আনা হয়েছে 7 খুন মামলার আসামি নূর হোসেনকে, যে কোনো সময় হস্তান্তর। মালিবাগে সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় মেয়ে ঐশীর ফাঁসির আদেশ, বন্ধু রনির 2 বছরের কারাদণ্ড, জনি খালাস। জঙ্গিবাদ সৃষ্টির দায় বিএনপির, দেশ অশান্ত করার ষড়যন্ত্রে সফল হবেন না খালেদা জিয়া, বগুড়ার জনসভায় প্রধানমন্ত্রী। দ্বিতীয় ওয়ানডেতে হেরে এবার বাংলাদেশের পথে জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দল, টি-20তে বড়দের পরীক্ষা শুরু কাল।